appreciate you being here. Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Venezuela's capital city has been jolted awake in the dead of night. নতুন বছর মাত্র শুরু হলো 3 জানুয়ারি 2026 ভোর 2টা নাগাদ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘুমাচ্ছিলেন। এর কিছুক্ষণ আগে মার্কিন হেলিকপ্টারগুলো ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে। হেলিকপ্টারগুলো এতটাই নিচু দিয়ে উঠছিল যে রাডারও ধরতে পারেনি এবং একটি সাইবার আক্রমণের মাধ্যমে এর আগেই কারাকাস শহরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পুরো শহর অন্ধকারে ডুবে যায়। সরাসরি মাদুরোর বাড়ির ছাদে আমেরিকান কমান্ডোরা প্রায় কোনো শব্দ না করেই তারা জানালা দিয়ে ঢুকে পড়ল মাদুরোর কক্ষে, যেখানে মাদুরো ঘুমাচ্ছিলেন। মাদুরোর ঘুম ভেঙে যায়। তিনি পালিয়ে যেতে চেষ্টা করলেও তিনি কমান্ডোদের হাতে ধরা পড়ে যান। মাত্র 5 মিনিটের মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আমেরিকান বাহিনীর হাতে বন্দী। পরদিন সকালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, মাদুরোকে তুলে আনার ঘটনাটা ছিল ঠিক টেলিভিশন দেখার মতোই। তার কাছে এটা ছিল টেলিভিশন দেখার মতোই। এটাই ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ অভিযান, যেখানে আমেরিকা একটি সার্বভৌম দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তার নিজ বাসভবন থেকে অপহরণ করেছিল। ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট এখন ক্ষমতাচ্যুত। অ্যাবসুলেট রিজলভ নামের মধ্যরাতের অভিযানে এই ঘটনার পর দুটি গুরুতর প্রশ্ন উঠে আসে। প্রথমত, আমেরিকা এটা কেন করলো? দ্বিতীয়ত, অন্য কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে অপহরণ করা কি আমেরিকার জন্য এতটাই সহজ? যদি তাই হয়, তাহলে আন্তর্জাতিক ব্যবস্থার কি হবে? এখন থেকে কি প্রতিটি দেশকে এই ভয়ে থাকতে হবে? 2025 সালের আগস্টে সিআইএ গোপনে একটি ছোট দলকে ভেনেজুয়েলা পাঠিয়েছিল। এই দলের কাজ ছিল মাদুরোর প্রতিটি মুভমেন্ট নজরে রাখা। তিনি কোথায় থাকেন, কোথায় যাতায়াত করেন, কি খাওয়া দাওয়া করেন, কি পোশাক পরেন, এমনকি তার পোষা প্রাণীদের তথ্য সবকিছু ট্র্যাক করা হচ্ছিল। এর পাশাপাশি সিআইএর একটি সোর্স ভেনেজুয়েলা সরকারের ভিতরে ঢুকে পড়ে। মাদুরোর সঠিক অবস্থান, চলাফেরা তথ্য আমেরিকার কাছে পাঠাচ্ছিল তারা প্রতিনিয়ত। এবং 2025 সালের নভেম্বর মাসে ট্রাম্প ও মাদুরোর সঙ্গে একটি ফোন আলাপ হয়। সেই ফোন আলাপে ট্রাম্প স্পষ্টভাবে মাদুরোকে বলেন ক্ষমতা এবং দেশ ছেড়ে দিতে। ট্রাম্প বলেন এটাই ছিল তার জন্য সবচেয়ে ভালো অফার। এক অর্থে এটাই ছিল ট্রাম্পের পক্ষ থেকে মাদুরোর জন্য একটি চূড়ান্ত হুঁশিয়ারি। কিন্তু মাদুরো তা প্রত্যাখ্যান করেন। পরে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি প্রেস কনফারেন্সে ট্রাম্প মাদুরোর কথাবার্তার কথা বলেন। But I want to be clear about one thing. Nicolas Maduro had multiple opportunities to avoid this. He was provided multiple very generous offers. নিকোলাস মাদুরোর এই প্রত্যাখ্যানের পর অপারেশনের চূড়ান্ত ধাপ শুরু হয়। কেন্টাকিতে মার্কিন বাহিনী মাদুরোর বাসভবনের একেবারে হুবহু একটি নকল বাড়ি তৈরি করেন। ডেল্টা ফোর্সের কমান্ডোরা সেখানে এই অভিযানের রিহার্সাল করছিলেন। এরপর 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন ট্রাম্প এই অভিযানের অনুমতি দেন। ক্রিসমাসের সময় অভিযান চালানোর কারণ ছিল এই সময় অনেক ভেনেজুয়েলা সৈন্য ছুটিতে থাকেন। কিন্তু সেই সময় ভেনেজুয়েলার আবহাওয়া খারাপ থাকায় অভিযানটি বহুদিন স্থগিত রাখতে হয় এবং আমেরিকা উপযুক্ত পরিস্থিতির জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে চলতি বছরের 2 জানুয়ারি আবহাওয়া কিছুটা পরিষ্কার হয় এবং রাত 10:45 ট্রাম্প চূড়ান্ত অনুমতি দেন। এরপর শুরু হয় এক অভূতপূর্ণ অভিযান। ট্রাম্পের নির্দেশের পর 20টি ভিন্ন ভিন্ন ঘাঁটি থেকে 150টির বেশি সামরিক বিমান আকাশে উড়ে। এরপর একটি সাইবার আক্রমণের মাধ্যমে প্রথমেই কারাকাস শহরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পুরো শহর অন্ধকারে ডুবে যায়। কারাকাস শহরের আশেপাশে রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয় পুরো, যাতে হেলিকপ্টারগুলো আরও সহজে ভিতরে ঢুকতে পারে। এবং এই অভিযানে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারায়। রাত 2টার দিকে হেলিকপ্টারগুলো মাদুরোর কম্পাউন্ড এরিয়ায় পৌঁছে যায়। মাত্র 3 মিনিটের মধ্যেই তারা মাদুরোর বেডরুমেও পৌঁছে যায়। ভবনে ঢুকার মাত্র 5 মিনিটের মধ্যেই ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রী সহ 2জনকে আটক করে ফেলে। সেখান থেকে তাদের হেলিকপ্টারে প্রথমে ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পাঠানো হয় কিউবার গুয়ান্তনামা বেসামরিক ঘাঁটিতে। এরপর শনিবার সন্ধ্যায় একটি বিমানে করে তাদের 2জনকে নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ইন্টারন্যাশনাল গার্ড বেসে নিয়ে যাওয়া হয়, হাতে শেকল বাঁধা অবস্থায়। কিছু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। কিন্তু প্রশ্নটা থেকে যায়, আমেরিকা কেন এটা করলো? ট্রাম্পের যারা সাপোর্টার তাদের দাবি হচ্ছে মাদুরো একজন স্বৈরা শাসক ছিলেন। এই কাজটি নাকি করা হয়েছিল ভেনেজুয়েলাকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। ট্রাম্প নিজে দাবি করেছিলেন এটা করা হয়েছে মাদক পাচারের কারণে। আমার মনে হয় আসলে এখানে কারণটা খুব সোজা ভাষায় বললে তা হচ্ছে তেল। ভেনেজুয়েলার কাছে 303 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ আছে এবং তা প্রমাণিত, যা আমেরিকা, সৌদি আরব, ইরান থেকেও বেশি। তো 1922 সালে ভেনেজুয়েলা তেল আবিষ্কৃত হয়। মাত্র 8 বছর পর 1929 সালের মধ্যে ভেনেজুয়েলা হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম
তেল উৎপাদক। এরপর আমেরিকান তেল কোম্পানিগুলো বড় পরিসরে ভেনেজুয়েলায় কাজ করা শুরু করে। সবাই ভেনেজুয়েলার তেল চাইতো, কারণ ভেনেজুয়েলার তেল ছিল অন্যদের তুলনায় একটু ভিন্ন, একটু উন্নত মানের। এরপর 1976 সালে ভেনেজুয়েলার নিজস্ব রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি PDVSA প্রতিষ্ঠিত করে। সমস্যা শুরু হয় 1999 সালে, যখন হুগো শাভেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন। 2000-এর দশকে তিনি তেল শিল্প জাতীয়করণ করেন এবং 2001 সালে তিনি অর্গানিক হাইড্রোকার্বনাইজ আইন পাশ করেন। এই আইন অনুযায়ী ভেনেজুয়েলার সব তেল গ্যাসের মালিকানা রাষ্ট্রের হাতে চলে যায়। এই জন্য আমেরিকা কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় ছাড়তে হয়। এরপর 2002 সালে আমেরিকা ভেনেজুয়েলা একটি অভ্যর্থন ঘটানোর চেষ্টা করেন। সরকার উৎখাতের চেষ্টা করা হয়, কিন্তু সেই অভ্যর্থনে ব্যর্থ হয় আমেরিকা। ভেনেজুয়েলা একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। যদি তার নেতারা ও সরকার সিদ্ধান্ত নেয় ভেনেজুয়েলার তেল জাতীয়করণ করবে এবং আমেরিকা কোম্পানিগুলোকে ব্যবসা করতে দেওয়া হবে না, তাহলে সেটা তাদের অধিকার। কিন্তু আমেরিকা এই আইন মেনে নিতে পারেনি। এ কারণে 2005 সালে আমেরিকা ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যেগুলো আজও বহাল রয়েছে। 2013 সালে প্রেসিডেন্ট শাভেজ মারা যান এবং মাদুরো ক্ষমতা আসেন। 2019 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি PDVSA এর অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হয় এবং আমেরিকা অন্য দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে যাতে তারা ভেনেজুয়েলা থেকে তেল না কেনে। আজ ভেনেজুয়েলা প্রতিদিন মাত্র 10 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদন মাত্র 0.8 ভাগ। কিন্তু বাস্তবতা হলো আজ ভেনেজুয়েলার কাছে 303 বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মোট তেলের মজুদের প্রায় 1/5। ট্রাম্প যে এই সব কিছু করছেন শুধু তেলের জন্য, এর সবচেয়ে বড় প্রমাণ তার নিজের বক্তব্যই। বর্তমানে ভেনেজুয়েলার তেলের 68% কিনছে চীন, আর আমেরিকা এই বাস্তবতা মেনে নিতে পারেনি। এবং মাদুরোকে এভাবে গ্রেপ্তারের সরকারি যুক্তি হলো মাদক পাচার। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে নার্কো সন্ত্রাসবাদ ষড়যন্ত্র, কোকেন আমদানি ষড়যন্ত্র এবং অস্ত্র সংক্রান্ত অভিযোগ। সরকারিভাবে মাদুরোর বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে তার দাবি হলো 1999 সাল থেকে মাদুরো আন্তর্জাতিক মাদক পাচারকারী সংগঠনগুলোকে সহায়তা করেছিল, যাতে তারা আমেরিকায় মাদক পাচার করতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলা কোনো বড় মাদক উৎপাদন দেশ নয়, এটি কেবল একটি ছোট ট্রানজিট দেশ, যে দেশ দিয়ে কোকেন পারাপার হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেনেজুয়েলা দিয়ে যে কোকেন যায় তার বেশিরভাগ যায় ইউরোপে, আমেরিকায় নয়। এছাড়াও ট্রাম্প বলেছেন এই অভিযোগ নাকি সেই মাদকগুলোর বিরুদ্ধে যেগুলো আমেরিকানদের জীবন কেড়ে নিচ্ছে। কিন্তু আপনি জানেন কি আমেরিকায় ওভারডোজের মৃত্যুর প্রধান কারণ কি? প্যান্টানিল। এই প্যান্টানিলের কারণে আমেরিকায় প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। কিন্তু প্যান্টানিল ভেনেজুয়েলা থেকে আসে না, এটা আসে মেক্সিকো থেকে। আমরা যদি একটু পেছনে যাই, 2003 সালে যখন যুক্তরাষ্ট্র প্রথম ইরাকে হামলা চালায়, তাদের অজুহাত ছিল ইরাকে নাকি পারমাণবিক অস্ত্র আছে, তাই এই হামলা নাকি জরুরি। সাদ্দাম হোসেন এবং তার ছেলেকে 48 ঘন্টার মধ্যে ইরাক ছাড়তে হবে। কিন্তু সত্যটা হলো ইরাকের কাছে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। মাদুরো বলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও ঠিক ততটাই ভিত্তিহীন। ভেনেজুয়েলার এই অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বের সাধারণ মানুষের সরকারগুলো প্রতিক্রিয়া জানায়। ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, স্পেন ও উরুগুয়ে একটি যৌথ বিবৃতি দেয়। তারা বলেন এটি নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত। জাতিসংঘের মহাসচিব বলেন ট্রাম্পের এই পদক্ষেপ জাতিসংঘ সনদের লঙ্ঘন। নরওয়ে, চীন, রাশিয়া ও স্লোভেকিয়ার মতো দেশগুলো স্পষ্ট ভাষায় এই ঘটনার নিন্দা জানায়। অন্য দেশে ঢুকে পড়া, তাদের সম্পদের উপর দখল নেওয়া। আপনি অবাক হচ্ছেন তাই না? অবাক হওয়ার কিছু নেই। ট্রাম্প মনে করে না এতে তার কোনো ভুল হয়েছে, বরং ট্রাম্প নতুন নতুন টার্গেট ঘোষণা করেন। ভেনেজুয়েলার পর ট্রাম্প কলম্বিয়া, কিউবা, মেক্সিকোকেও হুমকি দেয়। কলম্বিয়ার প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেন সেখানেও একই রকম অভিযান চালানো হতে পারে। শুধু কলম্বিয়া নয়, ভারতকেও হুমকি দেন ট্রাম্প। ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে আরও শুল্ক বাড়ানো হবে। এখন একটা প্রশ্ন হলো, ট্রাম্পের ভেনেজুয়েলা হামলাটা কি আদৌ আইনসম্মত ছিল? এর সোজাসাপটা উত্তর হলো না। আন্তর্জাতিক নিয়ম স্পষ্ট লঙ্ঘনের বিষয়টা বাদ দিলেও ট্রাম্প সবার আগে নিজের দেশের আইন ভেঙেছেন। আমেরিকার সংবিধান অনুযায়ী কোনো দেশের যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। কোনো প্রেসিডেন্ট একা নিজের সিদ্ধান্তে এমন পদক্ষেপ নিতে পারে না। জর্জ বুশ যখন ইরাক যুদ্ধ ঘোষণা করেছিলেন তখন আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়েছিল, কিন্তু ট্রাম্প সেটা করেননি। ট্রাম্প কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ভেনেজুয়েলা হামলা চালায়। সবচেয়ে মজার ব্যাপার হলো ট্রাম্প প্রশাসনের ভেতরেই অনেকে বলেছিলেন যে এটা বেআইনি, এবং জাতিসংঘ সনদে অনুচ্ছেদ 2.4 স্পষ্ট বলে কোনো দেশ অন্য কোনো দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে পারে না। কারণ সিম্পল, প্রতিটি দেশের সার্বভৌমত্ব সম্মান করা বাধ্যতামূলক। ট্রাম্প নিঃসন্দেহে এই নিয়ম লঙ্ঘন করেছে। ট্রাম্পের মতো মানুষরা মনে করে নিয়ম কারণ শুধু দুর্বলদের জন্য, শক্তিশালীরা যা খুশি করবে। তাদের ধারণা যদি তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী থাকে এবং তুমি নিয়ম বানাও, তাহলে নিয়ম মানবে কিনা সেটাও তুমি নিজেই ঠিক করবে। কারণ এমন বিশ্ব ব্যবস্থা সব দেশের জন্য ভয়ঙ্কর। এটা যদি আমেরিকা করতে পারে তাহলে চীনও করতে চাইবে, রাশিয়া করতে চাইবে। শক্তিশালী দেশগুলো দুর্বল দেশকে দমন করবে।
মাদুরো ভালো নেতা ছিলেন নাকি স্বৈরাচারী ছিলেন, তিনি কতটা জনগণকে দমন করেছিলেন, এসব আলাদা প্রশ্ন। কিন্তু একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে কোনো আন্তর্জাতিক প্রক্রিয়া ছাড়াই রাতের অন্ধকারে তার নিজ বাসভবন থেকে অপহরণ করে সে দেশের সম্পদ দখলের চেষ্টা, এটা কখনোই ন্যায় বিচার হতে পারে না। আপনি কি মনে করেন? কমেন্টসে লিখবেন প্লিজ।